Welcome to the 3 Minutes Theater Movie Explanation channel. মুভির শুরুতেই দেখা যায় একটি মেয়েকে ডাকাত দল মেরে ফেলছে। তখনই মুভির প্রধান ক্যারেক্টার সিয়া তার ভ্যান নিয়ে সেখানে চলে আসে। আসলে এটা ছিল শুটিং স্পট, আর সিয়া অনুমতি ছাড়াই শুটিং এ ঢুকে পড়েছে। তাই ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট ইয়েলো জিজ্ঞেস করে ওকে এখানে কে ডেকেছে। তখন শুটিং এর নায়িকা বেরি বলে আমি ফুল অর্ডার করেছিলাম, এবং সে সিয়ার নেওয়া ফুল সবাইকে উপহার দেয়। আসলে সিয়া এই ভ্যান দিয়ে ফুল বিক্রি করে, এছাড়াও সে ফুল হোম ডেলিভারি করে থাকে। এরপর ডিরেক্টর যখন আবার শট নিতে যায় তখন সেই মেয়েটি বলে সে পারবে না। তখন ডিরেক্টর সিয়াকে দেখে এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি এই অভিনয় করতে পারবে, তাহলে তোমাকে 2000 টাকা দেয়া হবে। সিয়া রাজি হয়ে যায়। তার অভিনয় দেখে সবাই হতবাক হয়ে যায়। একজন ফুল বিক্রেতার অভিনয় এত সুন্দর কিভাবে হতে পারে। তার পারফরমেন্স দেখে প্রডিউসার খুব খুশি হয় এবং তাকে বলে আমাদের নেক্সট মুভির নাম বক্সিং মম, ওই মুভির জন্য তুমি অডিশন দিতে পারবে। ডিরেক্টর সিয়াকে বলে তাহলে তুমি আমাদের নেক্সট মুভির জন্য অডিশন দিতে এসো। তখনই সিয়া লক্ষ্য করে কিছু বখাটে ছেলে তার ভ্যান নিয়ে চলে যাচ্ছে। তাই তাদের কথা না শুনেই সে ভ্যানের পেছনে দৌড় লাগায়, কিন্তু সেই ছেলেগুলো তার ভ্যানটা নিয়ে যায়। রাতে সিয়াকে একটি নাইট ক্লাবে দেখা যায়। আসলে সে তার স্বামী মিস্টার লিউকে নিতে এসেছে। সে প্রতিদিন মাতাল হয়ে নাইট ক্লাবে পড়ে থাকে। যখন সে লিউকে খুঁজতে নাইট ক্লাবে আসে তখন মুভির আরেকজন প্রধান ক্যারেক্টার ফ্যাংকে দেখানো হয়। সে এই নাইট ক্লাবে ফাইটিং করে। সিয়া তার হাজবেন্ডকে কাঁধে করে নিয়ে বাহিরে আসলে কয়েকজন মাতাল সিয়াকে বিরক্ত করছিল। ফ্যাং এসে তাদেরকে তাড়িয়ে দেয় এবং সিয়াকে জিজ্ঞেস করে আপনার কি সাহায্যের প্রয়োজন। সিয়া তাকে না করে লিউকে কাঁধে নিয়ে বাসায় চলে আসে। এরপর লিউ এর বাবা অর্থাৎ সিয়ার শ্বশুরকে দেখানো হয়। তিনি ছিলেন প্যারালাইজড। সিয়া তাকে তুলে বিছানায় নিয়ে আসে এবং তার মেয়ে জিংকেও ঘুম পাড়িয়ে দেয়। আমরা বুঝতে পারি সিয়া সংসারের সকল দায়িত্ব একাই পালন করে। পরদিন তাকে ফুলের গোডাউনে দেখানো হয়, যেখান থেকে সে ফুল এবং গাছ নিয়ে বিভিন্ন জায়গায় ডেলিভারি করে। এরপর সিয়াকে তার মেয়ে জিংয়ের স্কুলে দেখানো হয়। টিচার তাকে বলে জিংকে কবে এখান থেকে ট্রান্সফার করছো। আসলে জিং কথা বলতে পারে না, তবে কানে শুনতে পায়। সিয়া বলে ডক্টর বলেছে সে খুব তাড়াতাড়ি কথা বলতে পারবে। এরপর সে জিংকে ভ্যানে বসিয়ে বাসার দিকে রওনা হয়। তখন জিংয়ের ক্লাসমেটরা তাকে গাছ বিক্রেতার মেয়ে বলে বুলি করে। তাই জিং রেগে ভ্যান থেকে নেমে যায়। সে তার মাকে ইশারায় বলে আমি একা স্কুল থেকে বাড়ি যেতে পারবো, তোমাকে আর এই ভ্যান নিয়ে আসতে হবে না। এরপর সিয়া জিংকে নিয়ে তার মায়ের কাছে আসে। সিয়ার মা বাড়িতে স্কিন কেয়ার সেন্টার পরিচালনা করে। তার মা একজন বৃদ্ধ লোককে মাসাজ করছিল। তখন সিয়া তার মাকে বলে আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে এসেছি। তার মা বলে তুমি কি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চাও। সে বলে আমি তোমাকে অনেকবার বলেছি আমাকে ডিভোর্সের কথা বলবে না। আমি চাই না আমার মতো জিংও বাবা ছাড়া বড় হোক। তার মা বলে যত দ্রুত সম্ভব তাকে ডিভোর্স দিয়ে দাও। এই শুনে সে রেগে গিয়ে চলে যেতে নেয়। তখন তার মা তাকে কিছু টাকা দেয়, কিন্তু সে টাকা নিতে রাজি হয় না। সে জিংকে একটি চায়ের ফ্লাক্স দেয় এবং বলে এই চা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। রাতে সিয়া ও লিউকে বাড়ির ছাদে দেখানো হয়। লিউ বলে আমি সব সময় প্রার্থনা করি যাতে আমার মেয়ে অন্য সব বাচ্চাদের মতো স্বাভাবিক হয়ে যায়, কিন্তু আমার প্রার্থনা উপরওয়ালা শুনছে না। তাকে প্রতিবন্ধী স্কুলে ভর্তি করানো উচিত। সিয়া বলে আমার মেয়ে একদিন অবশ্যই কথা বলবে, সে সাধারণ স্কুলে পড়বে, এর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। পরদিন সিয়া ভ্যান নিয়ে তার প্রতিবেশী মিস্টার উই ও তার স্ত্রীর কাছে আসে, কারণ এই ভ্যানটি তাদের, এবং মিস্টার উই বাহিরের দেশে পড়াশোনা করতে চায়। উইয়ের স্ত্রী সিয়াকে জিজ্ঞেস করে তুমি কি বক্সিং মমের অডিশন দিবে। সিয়া বলে আমি অডিশন দিব, তবে সিলেক্ট হতে পারবো কিনা জানি না। মিস্টার উই বলে স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করে যাবে, কখনোই হাল ছেড়ে দিবে না। এরপর শুটিং স্পটে সিয়াকে দেখা যায়, কিন্তু ইয়েলো তাকে অডিশন দিতে মানা করে, কারণ অলরেডি 200 জনের মতো প্রফেশনাল অ্যাক্ট্রেস বক্সিং মম নামক এই মুভির জন্য অডিশন দিতে এসেছে, এবং তাদের মধ্যে অনেকেই আছে যারা বক্সিং চ্যাম্পিয়ন। সিয়া বলে তাহলে আমি বক্সিং শিখে আবারও অডিশন দিতে আসব। এই বলে সিয়া তার মায়ের দেয়া চায়ের ফ্লাক্সটি তাকে গিফট করে। তার আগ্রহ দেখে অ্যাসিস্ট্যান্ট তাকে অডিশনের ফর্ম দিয়ে দেয়। এরপর দেখা যায় সে নাইট ক্লাবে বক্সিং দেখে দেখে প্র্যাকটিস করছে। তখন ফ্যাং তাকে দেখে বলে এখানে পেমেন্ট না করলে ফাইটিং দেখতে পারবে না। তাই সে বাহিরে এসে প্র্যাকটিস করছিল। তার পিছু পিছু ফ্যাংও সেইখানে চলে আসে। সে সিয়াকে জিজ্ঞেস করে তুমি কি বক্সিং শিখতে চাচ্ছ। সিয়া বলে বক্সিং শেখার মতো টাকা আমার কাছে নেই। ফ্যাং বলে ছোট একটি বিয়ার নিয়ে আগামীকাল জিংউই বক্সিং জিমে চলে এসো।
পরদিন শিয়া জিংকে বলে একদিন তোমার মায়ের ছবি বিলবোর্ডে লাগানো হবে। এই বলে সে অডিশনের ফর্মটি তাকে দেখায়। তা দেখে জিং খুব খুশি হয়। তখন শিয়া তাকে বলে তোমাকেও চেষ্টা করতে হবে কথা বলার। এরপর স্কুলের সামনে এসে জিংকে জিজ্ঞেস করে তুমি ডিনারে কি খেতে চাও। জিং ইশারায় বলে সে হাঁসের মাংস খাবে। শিয়া তাকে প্রমিস করে এবং বক্সিং প্র্যাকটিস করতে চলে আসে। প্রথম দিকে সে কিছুই পারছিল না। ফ্যাং এর সাহায্যে আস্তে আস্তে শিখে নেয়। বিকালে যখন জিংকে সে স্কুল থেকে নিতে আসে তখন সে ভ্যানে উঠতে চায় না। সে বলে তুমি প্রমিস করেছিলে হাঁসের মাংস আনবে। আসলে সারাদিন বক্সিং প্র্যাকটিস করার কারণে শিয়া টাকা রোজগার করতে পারেনি। তাই শিয়া তাকে বলে তোমাকে অন্য আরেকদিন হাঁসের মাংস এনে দিব। কিন্তু জিং কান্না করতে থাকে। তাই সে জিংকে মারতে শুরু করে। তখন তার ক্লাসমেটরা এসে আবারও তাকে গাছ বিক্রেতার মেয়ে বলে বুলি করে। এই শুনে শিয়ার প্রচন্ড মন খারাপ হয়। সে তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রাতে জিং ও তার দাদা ডিনার করছিল আর জিং এর বাবা লিউ নিচে শুয়ে ড্রিঙ্কস করছিল। তখন শিয়াকে ফ্যাং ফোন করে বলে আগামীকাল ঠিক সময়ে প্র্যাকটিস করতে চলে এসো। শিয়া তাকে বলে বক্সিং করা অনেক কষ্টের কাজ, সে এটা করতে পারবে না। তখন ফ্যাং তাকে বলে চেষ্টা করো, তুমি অবশ্যই করতে পারবে। পরদিন দেখা যায় ফ্যাং শিয়ার হাতে বক্সিং এর কাপড় বেঁধে দেয় এবং তারা একসাথে প্র্যাকটিস করে। এভাবে সে প্রতিদিন কাজের পাশাপাশি বক্সিং প্র্যাকটিস করছিল। এরপর তারা একটি বক্সিং রিং এর মধ্যে বসে বিশ্রাম করছিল। শিয়া বলে এই রিংটা কি জন্য ব্যবহার করা হয়। সে বলে এটা রিং নয়, এটাকে অক্টাগন বলা হয়। এর মধ্যে মিশ্র মার্শাল আর্টের প্রতিযোগিতা হয়ে থাকে। কয়েকদিন পরেই এখানকার বক্সিং চ্যাম্পিয়ন মিস্টার বাউয়ের একটি কম্পিটিশন আছে। তোমাকে সেখানে নিয়ে যাব আর দেখাবো বাস্তবে মিশ্র মার্শাল আর্ট কিরকম হয়। এরপর বাসায় ফিরে শিয়া প্র্যাকটিস করছিল। তখন লিউ তার কাছে আসার চেষ্টা করে। শিয়া তাকে মেরে রুম থেকে বের করে দেয়। লিউ মার খেয়ে তার প্রতিবেশী উইয়ের কাছে চলে আসে এবং তাকে বলে আমি অনেক রেগে আছি, তাই কাউকে আঘাত করতে চাই। উই বলে আমিও রেগে আছি, আমিও কাউকে আঘাত করতে চাই। লিউ বলে তাহলে দেরি কিসের, চলো শুরু করি। তারা দুজন একে অপরকে মারতে শুরু করে এবং পুরো ঘর লন্ডভন্ড করে ফেলে। পরের সিনে ফ্যাং ও শিয়াকে নাইট ক্লাবে দেখানো হয়। তারা দুজন রিয়েল বক্সিং দেখে। এরপর সে শিয়াকে বাড়ি পৌঁছে দেয়। এটা উপর থেকে লিউ এবং উই দেখছিল। এই দেখে সে রেগে গিয়ে উইকে একটা চড় লাগিয়ে দেয়। বাসায় এসে শিয়া লিউকে বলে আগামীকাল আমার অডিশন, তুমি জিংকে স্কুল থেকে নিয়ে এসো। পরদিন শিয়া ফ্যাংকে নিয়ে অডিশন দিতে চলে আসে। অডিশন নিচ্ছিল সেই মুভির হিরো মিস্টার চান। এরপর শিয়াকে অডিশনের জন্য ডাকা হয়। সে হাতে বক্সিং গ্লাভস পরছিল। তখনই লিউ মেসেজ করে জিংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শুনে সে ফ্যাংকে নিয়ে অডিশন থেকে বেরিয়ে আসে। লিউর কাছে আসলে সে বলে তোমার জন্য সবকিছু হয়েছে, তুমি ভুলেই গিয়েছো যে তোমার একটি মেয়ে আছে। শিয়া তার মেয়েকে পাগলের মতো এদিক সেদিক খুঁজতে থাকে এবং লিউ সেখানে বসেই কান্না করছিল। তখন জিং এসে তার হাতে একটি বিয়ার দেয় আর বলে তোমার মন খারাপ দেখে আমি আমার পকেট মানির টাকা দিয়ে এই বিয়ার কিনেছি। শিয়া তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে কোথায় ছিলে, তুমি কি ঠিক আছো। জিং তাকে জিজ্ঞেস করে তুমি কি অডিশন দাওনি। তখন সে ফ্যাংকে বলে এখন কি যাওয়া সম্ভব। এই বলে সে ফ্যাংয়ের বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এরপরের সিনে তাকে অডিশন রুমের বাইরে বসে থাকতে দেখা যায়। তখন ডিরেক্টর, প্রডিউসার সবাই চলে যাচ্ছিল। তারা শিয়াকে বলে অডিশন শেষ হয়ে গিয়েছে, এখন বাড়ি চলে যাও। শিয়া ডিরেক্টরের কাছে গিয়ে বলে আমাকে আরেকটি সুযোগ দিন, আমি এখানেই অডিশন দিব। প্রথমে তার অডিশন দেখে ডিরেক্টর গাড়িতে উঠতে শুরু করে। তখন সে আবার বড় ড্রামে পাঞ্চ করে আর ডায়ালগ বলতে থাকে। তখনই ভ্যান নিয়ে ফ্যাং ও জিন চলে আসে। শিয়ার চেষ্টা দেখে জিংয়ের চোখে পানি চলে আসে। ইয়েলো শিয়াকে থামিয়ে দেয়। শিয়া ডিরেক্টরকে জিজ্ঞেস করে আমার কি কোথাও ভুল হয়েছে, আমি আরেকবার সঠিকভাবে চেষ্টা করব। ডিরেক্টর তার রক্তাক্ত হাত দেখে বলে তুমি অডিশনে পাশ করেছো। ইয়েলো শিয়াকে বলে আজ রাতে হোটেলে থাকবে, আবারও দৌড়ে পালিয়ে যেও না, আগামীকাল ফাইনাল টেস্ট হবে। এই বলে সে গাড়িতে উঠতে যায়। দেখে গাড়ি তাকে ফেলে চলে গিয়েছে। তাই সে গাড়ির পেছন পেছন দৌড়াতে থাকে। এরপর শিয়া ও ফ্যাংকে হোটেলে দেখানো হয়। ফ্যাং শিয়াকে জিজ্ঞেস করে তোমার স্বামী সব সময় কি ড্রিঙ্কস করে। সে বলে আগে সে অনেক ভালো এবং সুন্দর ছিল, কিন্তু কাজ চলে যাওয়ার পর থেকেই ড্রিঙ্কস করতে শুরু করে, আর আমি বিশ্বাস করি সে আবারও আগের মতো হয়ে যাবে। তখন ফ্যাং জিংকে কথা বলতে সাহায্য করার জন্য একটি মেশিন গিফট করে। শিয়া ফ্যাংকে জিজ্ঞেস করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই। সে বলে আমি বাইক দিয়ে পুরো পৃথিবী ভ্রমণ করতে চাই, আর এটা কোনো মেয়েই রাজি হবে না। আসলে আমি তোমাকে বক্সিং শেখানোর কারণটা হচ্ছে আমি প্রায় তোমাকে সেই নাইট ক্লাবে
তোমার স্বামীকে তুলে নিয়ে যেতে দেখেছি। আমি তোমার সম্পর্কে কৌতূহলী ছিলাম এবং সবকিছু জানার পরে আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। এরপর শিয়া রুমে চলে আসে। জিং এবং সে অনেক আনন্দ করে। জিং তার মাকে বলে, আমি আজ রাতে ঘুমাবো না, আমি এই লাক্সারি লাইফটা উপভোগ করতে চাই। পরদিন অডিশনের সময় মুভির হিরো মিস্টার চান অডিশন নিচ্ছিল। প্রথমে সে বেরির অডিশন নেয়, নাম মাত্র অডিশন নিয়ে তার অডিশন কমপ্লিট করে নেয়। পরে শিয়া যখন অডিশন দিতে আসে তখন সে তাকে সত্যি মারতে শুরু করে, মেরে তাকে রিংয়ের ভেতরেই অজ্ঞান করে ফেলে। তখন ফ্যাং দৌড়ে আসে। শিয়ার অবস্থা দেখে সে রেগে গিয়ে মিস্টার চানকে একটি পাঞ্চ করে। ডিরেক্টর ও ইয়েলো খুশি হয়ে শিয়ার দিকে তাকায়। আসলে মিস্টার চান চাইছিল এই মুভির জন্য বেরিকে সিলেক্ট করবে, কিন্তু এই মুভির জন্য বেরি পারফেক্ট ছিল না। তাই ডিরেক্টর এবং তার অ্যাসিস্ট্যান্ট চাইছিল এই মুভির নায়িকা হবে সিয়া। সিয়া ফ্যাংয়ের আচরণের জন্য বারবার ক্ষমা চায়। তখন মিস্টার চান সিয়াকে বলে, যদি এই মুভিতে কাজ করতে চাও তাহলে ফ্যাংয়ের হাতে মার খেতে হবে। এই শুনে ফ্যাং বারবার মানা করে, সে এটা করতে পারবে না, কিন্তু সিয়া তাকে বাধ্য করে, বলে, আমার অনেক টাকার প্রয়োজন, আমার এবং আমার মেয়ের জন্য হলেও তোমাকে এই কাজটা করতে হবে। তার অনুরোধে ফ্যাং রিংয়ের মধ্যে আসে। শিয়া তাকে অনেক জোরে মারতে বলে, আর প্রতিটা পাঞ্চের ফলে শিয়া মাটিতে লুটিয়ে পড়ে। মিস্টার চান উপর থেকে শিয়ার মার খাওয়ার মজা নিচ্ছিল। শিয়ার মুখ রক্তাক্ত হয়ে যায়। তখন ডিরেক্টর ইয়েলোকে ইশারা করে আর সে তাদের ফাইট থামিয়ে দেয়। শিয়া ডিরেক্টরকে জিজ্ঞেস করে, আমার অভিনয় ঠিক আছে? ডিরেক্টর বলে, হ্যাঁ। অডিশন শেষে ফ্যাং শিয়াকে বাড়ি পৌঁছে দিতে আসে। তারা দেখে ভ্যানের মধ্যে লিউ মাতাল হয়ে পড়ে আছে। তার বাবা এবং জিং ভ্যানের মধ্যে বসে রয়েছে। ফ্যাং শিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি এদেরকে ছেড়ে চলে আসতে পারো না? শিয়া বলে, আমার মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। তখন ফ্যাং তাকে ডেকে বলে, চলো আমরা একসাথে পৃথিবী ভ্রমণ করব। কিন্তু শিয়া তাকে ইগনোর করে ভ্যান চালাতে শুরু করে। এরপর বাড়ি এসে সে জিংকে ঘুম পাড়িয়ে ছাদে এসে ফুল গাছে পানি দিচ্ছিল। তখন লিউ বলে, এখানে এত নোংরা কেন? এই বলে ফুলের টব ভাঙতে শুরু করে। শিয়া বলে, আমি পরিষ্কার করে দিচ্ছি। সে বলে, আমি তোমার এবং মোটরসাইকেলের লোকটির কথা বলছি। শিয়া বলে, সে আমাকে বক্সিং শেখায় আর তুমি নেশাগ্রস্ত, তাই বিছানায় যাও। লিউ বলে, আমি নেশাগ্রস্ত হলেও আমি অন্ধ নই, তুমি মনে হয় তার সাথে থাকতে যাচ্ছ। শিয়া বলে, এত কঠিন সময়ের মধ্যেও আমি কখনোই তোমাদেরকে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। আমি বিশ্বাস করেছিলাম যে তুমি নেশা ছেড়ে ভালো হয়ে যাবে, জিং বাকি সব বাচ্চাদের মতো কথা বলবে এবং আমাদের পরিবার সুখী পরিবার হবে। লিউ বলে, তোমার হাল ছেড়ে দেওয়া উচিত এবং তুমি নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি একবারও তার প্রেমে পড়োনি? এই শুনে শিয়া লিউয়ের গালে চড় মারে। তখন লিউ তাকে বলে, আমি ডিভোর্স চাই, এবং সে সমস্ত ফুলের টব ভাঙতে থাকে। তখনই শিয়া বিলবোর্ডে দেখে বক্সিং মম মুভির জন্য বেরিকে সিলেক্ট করা হয়েছে। পরদিন শিয়া জিংকে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। জিং ভ্যানে অনেক ব্যাগ দেখে জিজ্ঞেস করে, আমরা কি কয়েকদিনের জন্য নানুর বাসায় যাচ্ছি? তাহলে বাবা এবং দাদু রান্না করে খাবে কিভাবে? তখনই মিস্টার উইয়ের স্ত্রী এসে শিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কারণ সে ভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছে এবং সে সিয়াকে বিদায় জানাতে এসেছে। মিস্টার উই শিয়াকে বলে, সবসময় চেষ্টা চালিয়ে যাবে, তাহলে একদিন সফল হবে। পরবর্তী সিনে শিয়া তার মায়ের কাঁধে মাথা রেখে বলে, যখন বাবার সাথে তোমার ডিভোর্স হয়েছিল তখন একা কিভাবে আমাকে বড় করেছো? তার মা বলে, প্রথম কয়েক বছর চোখের পলকে চলে গিয়েছে, আর তোমারও চলে যাবে। সে তার মাকে বলে, আমার কাছে কিছু টাকা আছে, এগুলো দিয়ে আমি কিছু সুন্দর কাপড় কিনতে চাই। পরের সিনে শিয়া ডিরেক্টরের সাথে দেখা করতে আসে। তারা বলে বক্সিং মম মুভির জন্য তারা ব্যারিকে সিলেক্ট করে নিয়েছে। এ শুনে শিয়া মন খারাপ করে চলে আসে। বাসায় এসে চুপচাপ বসেছিল। তখন জিং বারবার শব্দ করে ডাকছিল। হঠাৎ শিয়া রেগে চিৎকার করে জিংকে বলে, তুমি কেন বাকি সবার মতো কথা বলতে পারো না? জিং তার মাকে হোটেল থেকে নিয়ে আসা সকল জিনিস ফিরিয়ে দেয় এবং ইশারায় বলে, যেসব বাচ্চারা কথা বলতে পারে না তাদের সাথে আমি প্রতিবন্ধী স্কুলে চলে যাব। তখন শিয়া তার মেয়েকে বলে, তুমিও বাকি সবার মতো কথা বলতে পারবে, শুধু চেষ্টা করতে হবে। জিং বলে, তোমাকেও চেষ্টা করতে হবে, তুমি অবশ্যই একজন বক্সিং মম হতে পারবে। পরদিন শিয়া মার্শাল আর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করে। বাউ তাকে কম্পিটিশনের ফর্ম দেয় এবং তার কোচ হয়ে যায়। সে দিনে ফুল ডেলিভারির কাজ করে আর রাতের বেলা বক্সিং প্র্যাকটিস করে। অন্যদিকে বক্সিং মম মুভির শুটিংয়ে ডিরেক্টর এবং ইয়েলো বারবার ব্যারিকে দিয়ে একই শট নিচ্ছিল। তারা ব্যারির বাজে অ্যাক্টিং দেখে বিরক্ত হয়ে যায়। ওইদিকে শিয়া মার্শাল আর্ট কম্পিটিশনের ফাইনালে উঠে যায়। তার বিপক্ষে একজন জাতীয় চ্যাম্পিয়নের সাথে ফাইট শুরু হয়। সেখানে দর্শক হিসেবে লিউ উপস্থিত ছিল। শিয়া প্রথম দুটি রাউন্ডে অনেক মার খায়
তৃতীয় রাউন্ডে শিয়া উঠে দাঁড়ায় এবং সে ব্যাকগ্রাউন্ডে বলতে থাকে, বিগত 30 বছরে এটি সবচেয়ে খারাপ দিন, কিন্তু আমি মোটেও দুর্বল নই। আমি যাকে ভালোবেসেছি সেই আমাকে সব সময় আঘাত করেছে। শৈশবের স্বপ্নগুলো অনেক আগেই ভুলে গিয়েছি। আমি বারবার হেরে গিয়েছি, কিন্তু আজ আমি জিততে চাই। তখন দেখা যায় জিং টিভিতে লাইভ দেখছিল। তাকে হেরে যেতে দেখে সে প্রথমবারের মতো মা বলে ডাকে। এই শুনে তার নানু হতবাক হয়ে যায়। তখনই শিয়া এক পাঞ্চ করে তাকে নকআউট করে ফেলে এবং শিয়া জিতে যায়। ওইদিকে বারবার বাজে পারফরমেন্স দিয়ে ব্যারি নিজেই বিরক্ত হয়ে যায়। দেখা যায় শুটিং রেখে সবাই শিয়ার ফাইটিং দেখছিল। শিয়ার ফাইটিং দেখে ডিরেক্টর বলে, ব্যারিকে এখান থেকে বের করো, এই মুভির জন্য শিয়াই পারফেক্ট। এই শুনে সেখানকার সবাই প্রচন্ড খুশি হয়, এমনকি তারা ব্যারির চেয়ারটিও ছিনিয়ে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই শিয়া তার হাজব্যান্ডের কাছে ফিরে এসেছে এবং তারা সবাই এক হয়ে নিউ ইয়ার উদযাপন করছে। লিউ এখন আর ড্রিঙ্কস করে না। জিং এখন স্বাভাবিকভাবেই কথা বলতে পারে। গল্পটি এইখানেই শেষ হয়ে যায়।